আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের অধ্যায় ৪ অর্থাৎ যে পর্যায় সারণী অধ্যায়টা ছিল সেটার সেকেন্ড চ্যাপ্টার পার্টটা আর কি, চ্যাপ্টার তো না, সেকেন্ড পার্টটা শুরু করব। সে পার্টটা হচ্ছে আসলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট ভাই, কারণ তোমার সিকিউ কোয়েশ্চেনের ভিতরে এটা চলে আসছে একেবারে ফিক্সড একটা কথা। কজ তোমার সিকিউ কোয়েশ্চেনটা ধরো এরকম থাকবে, আমি কালকেও বলতেছিলাম, হ্যাঁ, তোমার সিকিউ কোয়েশ্চেনটা এরকমভাবে থাকবে। এখানে এক্স ওয়াই জেড এটা পর্যায়ের এটা গ্রুপ এরকমভাবে তোমাকে দিয়ে দিল এক্স ওয়াই এরকম। সো এই এলিমেন্টটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে, যেটা নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলে ফেলছি, যেটাকে আমরা কীভাবে খুঁজে বের করতে পারি। পর্যায় সারণী ফুল তোমাদেরকে ড্র করে দেখায়, মানে ফুল বলতে যতটুকু লাগবে ততটুকু ড্র করে দেখানো ট্রাই করছিলাম। সো আশা করি অতটুকু দেখে রাখলে এটা ফাইন্ড আউট করা তোমার জন্য ডাল ভাত হবে ভাই। ওকে, এই কাজটুকু কমপ্লিট করে ফেলার পরেই বাকিটুকু আশা করি তুমি নিজেই পারবা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস এটাকে নিয়ে কাজ করতে গেলে। ক্লিয়ার? সো আশা করি আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতেছো। সো চলো এবার তাহলে আমরা হচ্ছে যে বাকি পার্টটা শুরু করি ধীরে ধীরে। ওকে, সো এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই যে হোয়াট ইজ দিস পিরিয়ডিক প্রপার্টিজ, পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা কি, এটাকে আমরা আগে একটু পড়ি বা বুঝি। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পর্যায় সারণীর ভিতরে যে সকল ধর্ম পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। মানে ধরো এর যেই, মানে সাপোজ এখানে আছে হচ্ছে আমাদের সোডিয়াম, এর যেটা ধর্ম, এই যে পর্যায়বৃত্ত ধর্ম আসছে 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 গেল, তারপরে আসছে হচ্ছে পটাশিয়াম, ওর যে ধর্ম এটা হচ্ছে প্রায় সেম বা প্রায় কাছাকাছি বা একই। দেখো পারমাণবিক সংখ্যা এতগুলা পার হয়ে এসে আবার পটাশিয়ামেরটাই সোডিয়ামের সাথে সেম হইলো। এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে যে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে যে সকল ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় সেটাই হচ্ছে আমার কি ভা পর্যায়বৃত্ত ধর্ম। ক্লিয়ার আমার কনসেপ্টটা? আশা করি বুঝতে পারছো। ওকে, সো পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। উদাহরণ দিয়ে দিছে তোমাকে, হ্যাঁ কয়েকটা উদাহরণ দিল। আমি তোমাকে বলে দিচ্ছি তোমার কয়েকটা পড়া লাগবে, কোন কোনটা পড়া লাগবে আমি তোমাকে এখানে নোট করে প্রথমত পড়ায় ফেলবো। ঠিক আছে, প্রথমত আমি নোট করে পড়ায় ফেলবো, তারপর আমি তোমাকে স্লাইড বা লেকচারগুলো দেখিয়ে ফেলবো, তোমার কাছে আশা করি ডাল ভাত লাগবে। সো প্যারানাইট চিল, খালি সাথে থাকো এবং যা যা নোট করাইতেছি তাতে একেবারে হুবহু আলহামদুলিল্লাহ নোট করে ফেলো। সো পর্যাবৃত্ত ধর্মের কথা আমরা কাকে কাকে বললাম বলো? প্রথমেই শুরু করছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম আমরা সব শেষে যাব, এটা খুব মানে লিটারেলি লেস ইম্পর্টেন্ট একটা ধর্ম। ধাতব ধর্ম অধাতব ধর্ম লেস ইম্পর্টেন্ট ধর্ম, বাট স্টিল আমাদেরকে একটু পড়তে হবে। সো চলে আসো আগে পর্যায়বৃত্ত ধর্ম, এটা আসলে কাকে বলে। সো পর্যায়, মানে একেবারে বেসিক থেকে পড়ি যেন এখান থেকে একটা সিকিউ মিস না হয়। পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে, পর্যায়বৃত্ত ধর্ম হলো আচ্ছা, পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে আমাদের মানে পর্যায় সারণীতে মৌলসমূহের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে যে সকল ধর্ম পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়। পর্যায় সারণীতে সারণীতে মৌলসমূহের সমূহের যে সকল ধর্ম, যে সকল ধর্ম পর্যায়ক্রমিকভাবে, পর্যায়ক্রমিকভাবে পর্যায়ক্রমিকভাবে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আবর্তিত হয়, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আবর্তিত হয়, ভিত্তি করে আবর্তিত হয়, সেটাই কি আমাদের বলো পর্যায়বৃত্ত ধর্ম। ভেরি গুড, ডান। এখন যদি আমরা বলি পর্যায়বৃত্তিকভাবে আবর্তিত হয়, সেটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, এখন এখন যদি আমরা চিন্তা করি যে এটা আমার পর্যাবৃত্ত ধর্ম হলো, পর্যাবৃত্ত ধর্ম কয়টা ওটার কথা ওখানে বলছে। আমরা এখানে যে কয়টা তোমাকে মেইনলি আমি চারটা তোমাকে একবারে ইন ডিটেলস পড়াবো, ধাতব আর অধাতবটাও এখানে বলে দিব। সো আমাদের যে পর্যাবৃত্ত ধর্ম চারটার ভিতরে পড়তে হবে, তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্টলি প্রথমটাই হচ্ছে আমাদের আকার। আকারটা আমাদের পারমাণবিক আকার, আণবিক আকার, সমযোজী আকার, ব্যাসার্ধ, হ্যান ত্যান মেলা কিছু হতে পারে, আমরা অত পরে যাবো আসলে ধীরে ধীরে। আকার একটা, আর এখানে আছে হচ্ছে ভাই তিনটা আইত, এখানে আছে কয়টা বলো? তিনটা। ওকে, সো প্রথমত চলে আসো, আকারটা একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় আমাদেরকে সেই জিনিসটা জানতে হবে। হ্যাঁ, আকারটা আমাদের একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। উপর থেকে নিচে আসলে কি হয় আমাদেরকে সেটাও জানতে হবে। আকারটা বাম থেকে ডানে গেলে কি হবে এবং উপর থেকে নিচে আসলে কি হবে।
বুঝছো? ওকে, সো যদি আমরা দেখি, আচ্ছা, আকারটা আমাদের উপর থেকে নিচে আসলে ক্রমান্বয়ে বৃদ্ধি বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে কি হয়? হ্রাস পায়। কেন হয় না হয় বলতেছি, আগে জেনে রাখো। আইত এর ভিতরে কিন্তু তিনটা আছে, কয়টা বললাম? তিনটা। এটা উল্টাটা ঘটবে, হ্যাঁ, এ পাশে গেলে ভাই বৃদ্ধি, আর এ পাশে গেলে হচ্ছে হ্রাস। এখানে তিনটা আসলে কি কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রনাশক্তি, তড়িৎ ঋণাত্মকতা। বুঝছো? কয়টা এখানে? তিনটা। তো ইন টোটালে এই চারটা। এছাড়াও আছে ধাতব ধর্ম আর অধাতব ধর্ম এক্সট্রা ভাবে, গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, হ্যান মেলা কিছু আছে। ওটা আমরা এর পরেরটাতে হচ্ছে যে ইন ডিটেলসে ওটার সাথে আর কি যুক্ত করে ফেলবো, বাট এই চারটা আমাদের জন্য জানা মাস্ট। বুঝা গেছে কথাটা? ওকে, আচ্ছা, সো যেটা বলছিলাম ভাই, এখানে কিন্তু তিনটা। কয়টা এখানে? তিনটা। সো এই তিনটা কি কি আসলে চলো আমরা একটু দেখে ফেলি। আ দিয়ে হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি, বুঝতেছো হয়তো বা, আয়নীকরণ শক্তি। ই দিয়ে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, হ্যাঁ, এবং ত দিয়ে হচ্ছে আসলে তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা, এমন। এই তিনটা হচ্ছে মেইনলি এখানে। সো তিনজনই আসলে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। দ্যাটস ওয়াই তিনজনকে এরকমভাবে রাখা হয়েছে। বাট ঝামেলা হচ্ছে এদের সম্পর্কে আমাদের পড়তে হবে কি কি। আচ্ছা, আয়নীকরণ প্রত্যেকটারই ডেফিনেশন পড়তে হবে আমাদেরকে, ডেফিনেশন পড়বো আমরা। তারপরে আয়নীকরণ শক্তি, এই যে আমরা আয়নীকরণ শক্তিকে যাকে ডাক দিছি, এই আয়নীকরণ শক্তির ভিতরে সব থেকে বেশি ব্যতিক্রম আছে, মানে বাম থেকে ডানে গেলে যে বাড়ার কথা ছিল না, ব্যতিক্রম আছে। এই যে তোর ইলেকট্রন শক্তির ভিতরে একটা কি আছে বলতো? ব্যতিক্রম আছে। উপর থেকে নিচে কমার কথা ছিল না, ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমগুলো পড়তে হবে, এবং ওই ব্যতিক্রমগুলোর কারণ, কেন তারা ব্যতিক্রম, সেটা পড়তে হবে। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি দিয়ে এখান থেকে আমাদেরকে শিখতে হবে। কথা বোঝা গেছে না? ওকে, সো চলো। আর হচ্ছে এই যে আকার, তো আমরা মেইনলি এই জিনিসপত্রগুলোকে একটু দেখে ফেলি। ঠিক আছে, প্রথমে আমরা আকারের ভিতরে যাই। খুবই মানে মোটামুটি করে বেসিক থেকে তোমাদেরকে ওই আইডিয়াটা দিব। তারপরে হচ্ছে এই তিনটা দেখবো, তারপরে ওখানে এই ধাতব ধর্ম আর অধাতব ধর্মটা অ্যাড্রেস করে দিব, ইনশাল্লাহ তুমি পরবর্তীতে পারবা। তারপরে আমরা স্লাইড ওয়াইজ তোমাকে হচ্ছে দেখিয়ে চলে যাবো যে দেখো অলরেডি আগলে আমাদের পড়ানো ডান, পড়ানো ডান, যেরকমটা আমি তোমাকে আমার ক্লাসের ভিতরে আসলে অলরেডি মানে তোমাকে ওইভাবে ট্রেন করি। সো চলো, প্রথমে আসা হচ্ছে আকার। আকার, আকার মানে বোঝায় আসলে যে একটা মৌলের নিউক্লিয়াস থেকে তার সর্বস্থ শক্তি স্তরের দূরত্ব। এখানে আমরা যেটাকে বোঝাচ্ছি, মৌলের নিউক্লিয়াস বা কেন্দ্র থেকে থেকে সর্ববহিস্থ শক্তি স্তরের দূরত্ব। এটাই হচ্ছে আমাদের মেইনলি আকার। আকার জিনিসটা হচ্ছে কিন্তু এটা। সো ধরো আমি বললাম যে আকারটা আমাদের উপর থেকে নিচে আসলে কি ছিল, একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে বাড়বে, এবং বাম থেকে ডানে গেলে আসলে কি হচ্ছিল ভাই বলতো? হ্রাস বা কমে। সো চলো আমরা দেখি তো। ধরে নাও বোরন, বেরিলিয়াম, বোরন একটা পর্যায়ে আমরা লিখতেছি, তারপরে হচ্ছে আমাদের কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এমনভাবে লিখলাম। ধরো নাইট্রোজেনের পরে আমরা এখানে লিখলাম, মনে করে নাও নাইট্রোজেন না, বোরনের পরে লিখি হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, এরকমভাবে লিখলাম। তাহলে বলো তো, আমি যদি এই অর্ডারটা একটু ফলো করি, এই অর্ডারটা একটু ফলো করি এবং এই অর্ডারটা একটু ফলো করি, তাহলে বোরন আর কার্বনের ভিতরে মানে এই তিনজনের ভিতরে আমার কে বড় কে ছোট হবে বলো তো? এখানে যদি আমরা সিরিয়াল করি তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছি এ আমার বড় হবে, এ হবে, এরকম হবে। বাম থেকে ডানে গেলে যেহেতু কমতে, তার মানে এরকম হবে, তিনজনের ভিতরে করতেছি। আবার এই টুর ভিতরে যদি করি তাহলে এরকম হবে না, গ্যালিয়াম সব থেকে বড় হবে এখানে। এটার কারণটা কি? কারণ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়, অ্যালুমিনিয়াম যুক্ত যেটা সেটা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়, গ্যালিয়াম যুক্ত যেটা সেটা হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় মানে কি আসলে? চতুর্থ পর্যায় মানে এখানে চারটা শক্তি স্তর আছে, বিষয়টা এরকম, তাই না ব্যাপারটা? বুঝছো না? ওকে, সো এবার যদি আমরা বলি যে কেন এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন এরকম আকারটা কমলো, বা যত আমরা ডানে যাবো আকারটা কমতে থাকবে। কারণ লেটস চলো আমরা হচ্ছে বোরনটাকে ড্র করে ফেলি একটু। হ্যাঁ, বোরনটাকে যদি আমরা ড্র করতে চাই, এরকম করব আশা করি। ওকে, সো চলো আমরা যদি বোরনটাকে ড্র করি, হ্যাঁ, তিনজনকে সাপোজ ড্র করলাম। ধরে নাও এটা যদি আমাদের বোরন হয় তাহলে তার বোরনের পারমাণবিক সংখ্যা কত ভাই বলো তো?
জয়টা পারমাণবিক সংখ্যা তয়টাই তো হচ্ছে তার আসলে কি থাকে, বোরনের জয়টা পারমাণবিক সংখ্যা তয়টাই তো হচ্ছে তার কি বলে যে মানে প্রোটন থাকবে, তয়টাই তার ইলেকট্রন থাকবে নিউট্রাল অবস্থায়। আচ্ছা, তো বোরন হচ্ছে 5, তাহলে 1s2 2s2 এমন। নাইট্রোজেন কত আমাদের, বোরনের পরে কার্বন আছে, চলো কার্বনকে ড্র করে ফেলি। এখানে 2, কার্বন হচ্ছে এখানে 4টা। নাইট্রোজেন কত বলো তো, এখানে 2, এখানে হচ্ছে 5টা। বলো তো ভাইয়া, এখানে আমার নিউক্লিয়াসে অবভিয়াসলি আমাদের ওই 5টা প্রোটনই আছে, 5টা প্রোটন আছে আর 5টা ইলেকট্রন আছে। এখানে দেখো একই পরিমাণ জায়গা, কারণ ওই যে সর্ববস্তু শক্তি স্তর তো 2ই আছে, কি বাড়ছে? নিশ্চয়ই বাড়ে নাই। কিন্তু ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা বেড়ে গেছে। এটা কয়টা বলো তো? 6টা প্রোটন 6টা ইলেকট্রন। এখানে কয়টা বলো তো? 7টা প্রোটন 7টা ইলেকট্রন। তাহলে অবভিয়াসলি এই তিনটার ভিতরে সবথেকে বেশি আকর্ষণ বলটা কুলম্বের সূত্র অনুযায়ী কোথায় থাকবে বলো তো? অবশ্যই যেখানে 7টা প্রোটন 7টা ইলেকট্রন, এখানে না। তার মানে এই আকারটা নিশ্চয়ই কিছুটা সংকুচিত করে রাখবে বা শ্রিঙ্ক করে রাখবে, সংকুচিত বা শ্রিঙ্ক শ্রিঙ্ক করে রাখবে। বুঝতেছি আমরা জিনিসটা, সংকুচিত করে রাখবে। আচ্ছা, এই কি করবে? এ কি করে রাখবে না, এও করবে, কিন্তু এর তুলনায় কি এ বেশি করবে না? কারণ কারণ এখানে কি সর্ববহিত শক্তি স্তর কোনো হয়নি বা বাড়েনি, বাট আমার ঠিকই হচ্ছে কিসের পরিমাণ বেড়ে গেছে, আমার এক ইলেকট্রনের পরিমাণ প্রত্যেকটা ধাপে, একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে প্রত্যেকটা ধাপে একটা করে ইলেকট্রন একটা করে প্রোটন বাড়ছে। তার মানে আকর্ষণ শক্তি বাড়তেছে, কিন্তু জায়গা বাড়তেছে না, তাহলে অবশ্যই আকারটা ছোট হয়ে যাবে। দ্যাটস ওয়াই বাম থেকে ডানে গেলে আকারটা হয় হচ্ছে ছোট। উপর থেকে যখন নিচে আসতেছি তখন বোরনের এই অবস্থা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অবস্থাটা যদি আমরা খালি একটু চিন্তা করি, এই অ্যালুমিনিয়ামটা আমরা ড্র করে ফেলি। আসো, বোরনের পরে অ্যালুমিনিয়ামকে এখানে খালি ড্র করব। অ্যালুমিনিয়ামকে যদি তুমি ড্র করো, হ্যাঁ, তাহলে এটাকে যদি তুমি এখন মিশাইয়া দিয়া বলো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হবে, তাহলে এখানে হচ্ছে 2টা, তারপরটাতে হচ্ছে ভাই 8টা, তারপরটাতে হচ্ছে 3টা। তাহলে দেখো এরও সর্ববহিত শক্তি স্তরে হচ্ছে 3টা, এই যে 3টা, এরও সর্ববহিত শক্তি স্তরে হচ্ছে 3টা। বাট বাট এখানে মানে একটা নতুন শক্তি স্তর যুক্ত হয়েছে। কত সেটা? 3s2 3p1, মানে 3 নামে একটা নতুন শক্তি স্তর যুক্ত হয়েছে। তো একটা নতুন শক্তি স্তর যুক্ত হলে অবশ্যই আকারটা বড় হয়ে যাবে না? আকারটা তো বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই আকারটা আমার কার বড়? এর বড়। আর এদের ভিতরে কার বড় বলো তো আকার? এর বড়, এর বড়। বুঝা গেছে এই কাহিনী? আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলতে চাই, সেটা হলো ধরো এই দুইজনের ভিতরে যদি তুমি তুলনা করো, আমি এই তুলনাটা কোথায় করব? এখানে যদি করি, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, ক্লোরিন ক্লোরিন মাইনাস। বলো তো উপরে যদি আমি তুলনা করি সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের ভিতরে কার আকারটা বড়, কার আকারটা ছোট, এবং ক্লোরিন এবং ক্লোরিন মাইনাসের ভিতরে কার আকার বড়, কার আকার ছোট? বলো তো, বলতে পারা যাবে? ভাই একটু আসলে অসুস্থ তো, সো যাই হোক আমি চেষ্টা করছি হচ্ছে ডেলিভার দেওয়ার। দেখো, সোডিয়াম আর সোডিয়াম প্লাসের ভিতরে কার আকার বড়, কার আকার ছোট? দেখো, মানে যখন আমাকে চার্জ নিয়ে তুলনা করতে হবে তখন তুমি অলওয়েজ ইলেকট্রন প্রোটনকে কাউন্ট করা শুরু করবা। কে কাউন্ট করা শুরু করবা? ইলেকট্রন প্রোটনকে। সোডিয়াম যে অবস্থায় আছে নিউট্রাল অবস্থায়, তার মানে তার ভিতরে 11টা প্রোটন 11টা ইলেকট্রন আছে। সোডিয়াম প্লাসের কি অবস্থা বলো তো? 11টা প্রোটন তো ঠিক আছে, বাট ইলেকট্রন কয়টা? 10টা ইলেকট্রন হয়ে গেছে না? সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে না? 10টা ইলেকট্রন হয়ে গেছে। ওকে, সো আলটিমেটলি এখানে তো নিউট্রাল অবস্থা, এখানে কোনো চেঞ্জ নাই, বাট এখানকার অবস্থাটা দেখো তো, এখানে কি নিউক্লিয়াসের পাওয়ারটা বেশি না, বা পজিটিভ চার্জের আধিক্যটা বেশি না? নিউক্লিয়াসের পাওয়ারটা বেশি, তার মানে সে সর্ববহিত শক্তি স্তরের উপর বেশি প্রভাবটা বজায় রাখতে পারবে, সর্ববহিত শক্তি স্তরকে বেশি সংকুচিত করতে পারবে। কথা বুঝছো? তার মানে এই দুইটার ভিতরে যদি আমি তুলনা করি তাহলে আমাদের ইজিলি বুঝতে পারতেছি আমরা যে আমাদের সোডিয়াম আর সোডিয়াম প্লাসের ভিতরে সোডিয়ামের আকারটা কি হবে? বড় হবে। আবার ক্লোরিন আর মানে ক্লোরিন আর ক্লোরাইডের ভিতরে, ক্লোরাইড আয়নের ভিতরে যদি আমরা তুলনা করি তাহলে বলো, এখানে আমার 17টা প্রোটন 17টা ইলেকট্রন, এখানে দেখো তো 17টা প্রোটন, বাট ইলেকট্রন কয়টা? 18টা ইলেকট্রন না? 18টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন। সো এবার যদি তুমি তাদের ভিতরে তুলনা করতে যাও তাহলে তুমি কিন্তু ঠিকই একটা ডিফারেন্স বুঝতে পারবা, যে এখানে আমার নিউট্রাল অবস্থা, বাট এখানে দেখো প্রোটনের প্রভাবটা বেশি নাকি ইলেকট্রনের প্রভাবটা বেশি? ইলেকট্রনের প্রভাবটা বেশি। মাথায় রাখবা, যদি ঘরের প্রভাব বেশি হয়, মানে নিউক্লিয়াসের প্রভাব বেশি হয় বা ভেতরের প্রভাব বেশি হয়, তাহলে আকারটা ছোট হবে। যদি বাইরের শক্তি স্তরের প্রভাবটা বেশি হয়, মানে ইলেকট্রনটা কোথায় আছে? বাইরের শক্তি স্তরে আছে না? দেখো তো এখানে ইলেকট্রনের প্রভাব বেশি না? ইলেকট্রন বেশি না? ইলেকট্রন বেশি মানে ইলেকট্রনের প্রভাব বেশি। ইলেকট্রনের প্রভাব যদি বেশি হয় তাহলে সে
ইলেকট্রনের প্রভাব বেশি হলে ইলেকট্রন বাড়ছে, তার মানে প্রোটন বাড়ে না, ইলেকট্রন বাড়ছে, তার মানে হচ্ছে আকর্ষণ বল বাড়বে, ঠিক আছে, বাট তার থেকেও বেশি যে ঘটনাটা ঘটবে, সর্ববহিত শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে না, তারা একে অপরকে বিকর্ষণ করে একটু দূরে দূরে থাকবে, মানে একটু বেশি জায়গা নিয়ে থাকবে, এই ঘটনাটা ঘটে। সো এই ঘটনাটা ঘটলে কে বড় হবে? এই বড় হবে। সো এখান থেকে তাহলে আমরা একটা বাংলা কথাকে টানতে পারি না? কেমন টানতে পারি? মৌলের তুলনায় তার ক্যাটায়নের চার্জ, মৌলের তুলনায় তার ক্যাটায়নের চার্জ না, ক্যাটায়নের আকার, মৌলের তুলনায় তার ক্যাটায়নের আকার, মৌলের তুলনায় তার ক্যাটায়নের আকারটা কি ছিল বলতো ভাই? ছোট ছিল, মানে মৌলটা বড় ছিল আর কি, ছোট, এবং অ্যানায়নের আকারটা কি বলতো? বড়। এই যে একটা কথা টানলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার এগুলো যদি সঠিক হয় তাহলে আমি তোমাকে কয়েকটা এলিমেন্ট দিচ্ছি, এই এলিমেন্টগুলোর ভিতরে তুমি আমাকে সুন্দর মতন বুঝিয়ে দাও যে আমাদের কোনটা ছোট হবে কোনটা বড় হবে, ঠিক আছে? যেমন ধরে নাও আমি দিলাম হচ্ছে ধরো F মাইনাস, নিয়ন, N3 মাইনাস, O2 মাইনাস, সোডিয়াম প্লাস। এই যে আমি কয়েকটা মৌল দিলাম না ভাইয়া, আমি হিন্ট দিয়ে দিচ্ছি, বাট আমি এটা করে দিব না, এটা তোমরাই করবা আর কি, যারা ক্লাসটা কমপ্লিট করতেছো তারা তোমরা নিজেরাই করবা। আমি খালি হিন্টটা দিয়ে দিব, দেখো সবগুলো চার্জ নিয়ে তুলনা করতে বলছি না, এদেরকে মানে ছোট থেকে বড় আকারে সাজাবা। এখানে কয়টা মৌল আছে? 5টা না? সোডিয়াম প্লাস, হ্যান নিয়ন, এরকম। সো তোমাকে যদি খালি আমি হিন্ট দিয়ে দিই হচ্ছে ওই যে ওই রকম ইলেকট্রন আর প্রোটনকে কাউন্ট করা শুরু করবা। কেমন ইলেকট্রন আর প্রোটনকে কাউন্ট করা শুরু করবা? প্রত্যেকটা মৌলকে যদি তুমি তাকিয়ে দেখো তাহলে প্রত্যেকটার ভিতরে আসলে 10টা করে ইলেকট্রন আছে, 10টা করে ইলেকট্রন আছে। তাহলে প্রোটন সবার আলাদা আলাদা হয়ে আছে, প্রোটন সবার যদি আলাদা আলাদা হয়, ফ্লোরিন মাইনাসে প্লোটন কয়তো? ফ্লোরিন তো মাইনাস মানে হচ্ছে তার ইলেকট্রন বাড়া কমা হয়েছে, ফ্লোরিনের যে প্রোটন সে কয়টাই তো থাকবে? 9টা প্রোটন। নিয়নে প্রোটন কয়টা? 10টা প্রোটন। সোডিয়ামে প্রোটন কয়টা? 11টা প্রোটন, তাই না? বাট ইলেকট্রন কয়টা? ওই যে 10টা। এখানে ইলেকট্রন কয়টা? ওই যে 10টা। এখানে ইলেকট্রন কয়টা? ওই যে 10টা। এমনই তো হয়ে আছে। সো এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমি এখানে প্রোটন দিয়ে রাখছি না, আমি তো এখানে প্রোটন দিয়ে রাখছি তোমাকে, প্রোটন যদি দিয়ে রাখি তাহলে সুন্দর মতন তুমি এখন ইলেকট্রনটাকে মানে ইলেকট্রনের সাথে প্রোটনের চিন্তা করে কোথায় আমার প্রোটনের প্রভাবটা বেশি হচ্ছে, কার তুলনায় কোনটাতে বেশি হচ্ছে, এই তুলনা করেই তুমি আশা করি এটাকে অর্ডারে সাজিয়ে ফেলতে পারবা, ঠিক আছে? এখানে আমি খালি বলে দিই, নাইট্রাইট যে আয়নটা আছে এই সব থেকে বড় হবে, এতটুকু বলে দিলাম, কারণ ওখানে ইলেকট্রনের প্রভাবটা সব থেকে বেশি হবে। যেখানে ইলেকট্রন বেশি কার তুলনায়? প্রোটনের তুলনায়, সেই হবে হচ্ছে আকারে বড়, এটা তো আমি এখানে ব্যাখ্যা করলামই। যেখানে কম সেই হবে হচ্ছে ছোট। ক্লিয়ার না কনসেপ্টটা? বলো, কোনো ঝামেলা আছে আর? আশা করি কোনো ঝামেলা থাকার কথা না। ওকে, সো হোপসো এটা আমাদের হচ্ছে ডান। ঠিক আছে, এরপরে চলো আমাদের তাহলে আকার রিলেটেড কথাবার্তা কিন্তু ভাই ডান, আকার রিলেটেড কিন্তু আর কিচ্ছু নাই। ঠিক আছে, এবার আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার একটা একটা করে এগোবো, ধরে ধরে এগোবো, ওগুলাকে একটু ভালো করে বোঝার ট্রাই করবো আসলে। ওকে, প্রথমে আসো আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি। আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, আয়নীকরণ শক্তি, এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এদের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা খুবই জরুরি, ওটা আমাদের মাস্ট লাগবেই যাকে বলে। আচ্ছা, আয়নীকরণ শক্তিটা প্রথমে কি ছিল বলো তো? উপর থেকে নিচে আসলে কি ছিল? বৃদ্ধি ছিল না হ্রাস ছিল? ওকে, আর বাম থেকে ডানে গেলে কি ছিল বলো তো ভাই? বৃদ্ধি ছিল। আচ্ছা, আয়নীকরণ শক্তিটা কি? আমি তোমাকে সংজ্ঞাটা একেবারে যেটা বইয়ের ভাষায় এটা লিখতে হবে, ক নাম্বারে আসলে যেটাই লিখতে হবে সেটাই লিখে দেখাই, ওটাই তুমিও কাইন্ডলি হচ্ছে ওটাই লেখা শিখবা। সেটা হচ্ছে যে সেটা হলো গ্যাসীয় অবস্থায়, এবারে খুব ভালো মতন আমরা যা বিক্রিয়াতে দেখাবো সেটাই হবে, হ্যাঁ, খালি এটাকে বাংলাতে একটু ডিকোড করতে পারতে হবে। আচ্ছা, তাহলে আগে বিক্রিয়াটা তোমাকে বলে দিই। ধরো এই যে সোডিয়াম, এটা তার ভৌত অবস্থাটা কেমন? গ্যাসীয় অবস্থা আছে, ইলেকট্রন মাইনাস হলো, যে আমাদের যেটা তৈরি করবে সোডিয়াম প্লাস, গ্যাসীয় অবস্থা, বুঝছো? আচ্ছা, এই যে কাজটা করলাম না, এখানে ডেল এইচ এর মানটা আমি লিখে দিই, ডেল এইচ এর মানটা হবে হচ্ছে পজিটিভ ভি, পজিটিভ ভ্যালু। ডেল এইচ এর মান পজিটিভ মানে এটা আসলে আমার কেমন ধরনের বিক্রিয়া বলো তো? তাপ উৎপাদী নাকি তাপ হারি? তাপ উৎপাদী নাকি তাপ হারি?
অবশ্যই তাপ হারি বিক্রিয়া। ওকে, সো গ্যাসীয় অবস্থায় এই আমি এটা সংজ্ঞাটা এখান থেকে লেখা শুরু করলাম। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, আমার সাথে সাথে কিন্তু তুমিও সংজ্ঞা লিখবা মাস্ট, কোনো মৌলের সর্ববহিস্থ শক্তিস্তর থেকে একটি করে একমোল ইলেকট্রন, যা যা বলতেছি, একটি করে একমোল ইলেকট্রন অপসারণ করে তার একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলি আমরা? আয়নীকরণ শক্তি। দেখো কি একেবারে বিশাল এক সংজ্ঞা দিয়ে ফেললাম আমরা। সো এখানে যেটা বলতেছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তর থেকে একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? আয়নীকরণ শক্তি। শক্তির প্রয়োজন হয় মানে তুমি শক্তি দিচ্ছ নাকি তোমাকে শক্তি দিচ্ছে বলো তো? অবশ্যই শক্তির প্রয়োজন হয় মানে হচ্ছে তুমি শক্তি দিচ্ছ। তুমি যখন শক্তিটা দিচ্ছ তখনই এই বিক্রিয়াটা কি হয়ে গেল? তাপ হারি বিক্রিয়া হয়ে গেল। দ্যাটস ওয়াই এলএইচ এর ভ্যালুটা পজিটিভ আসছে। আচ্ছা আসি গ্যাসীয় অবস্থায়। দেখো ভৌত অবস্থা কি গ্যাসীয়, কারণ গ্যাসীয় অবস্থায় বিক্রিয়াটা সব থেকে ভালো হয়। যে কোনো বিক্রিয়া হোক গ্যাসীয় অবস্থায় সব থেকে ভালো হবে। করিনা সব থেকে খারাপ হবে, তরলে হচ্ছে বা আমাদের লিকুইড ফর্মে হচ্ছে মাঝামাঝি টাইপের হবে, গ্যাসীয়তে সব থেকে ভালো হবে। ওকে, সর্ববহিস্থ শক্তি স্তর থেকে সাপোজ ইলেকট্রন যদি মুভ হয়, ইলেকট্রন যদি চলে যায়, ডোনেট করে, কোথা থেকে করবে? অবশ্যই সর্ববহিস্থ শক্তি স্তর থেকে। তো সর্ববহিস্থ শক্তি স্তর করে একটি করে একমোল ইলেকট্রন, মানে এই যে এই ই, এন্ড হোয়াট ইজ দিস ই? এই ইটা আসলে কত বোঝাচ্ছে? আসলে এক মোল ইলেকট্রনকে বোঝাচ্ছে। মানে এখানে যদি আমি কোয়ান্টাইটি দিয়ে চিন্তা করি তাহলে এখানে আসলে 6.023 × 10⁻23টা ইলেকট্রন আছে, এত টি, নট একটা ইলেকট্রন অপসারণ করে তার একক ধনাত্মক আয়ন, দেখো এটা কি একক ধনাত্মক আয়ন হয়েছে না? একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলতেছি? তার আয়নীকরণ শক্তি বলতেছি। বা শেষ, আয়নীকরণ শক্তির কনসেপ্টটা শেষ। তাহলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় কিন্তু। ওকে, সো এখন যদি আমি তোমাকে বলি একটা জাস্ট সিম্পল উদাহরণ, যে আয়নীকরণ শক্তি যদি হয় হচ্ছে লিথিয়ামের জন্য চিন্তা করি, তাহলে ধরে নাও আমি বললাম হচ্ছে 250 কিলোজুল পার মোল ধরো। আচ্ছা, আর যেটা আমাদের জন্য যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে 175 কিলোজুল পার মোল। তুমি বলো তো ভাইয়া, আমাদের এটা কিন্তু কোনো মানে র্যান্ডম ভ্যালু, আমার বানানো ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, সো তুমি বলো তো আসলে এই দুইজনের ভিতরে আসলে সব মানে অ্যাক্টিভ কে বেশি, মানে কে বেশি সক্রিয়, লিথিয়াম নাকি সোডিয়াম? উত্তরটা কি হওয়া উচিত তোমার? অবশ্যই উত্তরটা হওয়া উচিত হচ্ছে কে? সোডিয়াম। এখন চিন্তা করা হচ্ছে কেন? কারণ হলো, দেখো তুমি একটা বিক্রিয়া পাত্রে দুইজনকে নিয়ে বিক্রিয়া করতেছো। এ বিক্রিয়া করবে কখন? যখন সোডিয়াম প্লাস হয়ে যাবে তখন। লিথিয়াম বিক্রিয়া করবে কখন? যখন লিথিয়াম প্লাস হয়ে যাবে তখন। সো এই দুইজনকে বিক্রিয়া করানোর জন্য তুমি যে তাপশক্তি প্রদান করতেছো, তুমি 250 তাপশক্তি প্রদান করলে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হবে, কিন্তু 250 যেতে যেতে তো অলরেডি 175 তোমাকে ক্রস করতে হবে। সো 175 কিলোজুল পার মোল শক্তি তো অলরেডি আমাদের কি বলে সোডিয়ামটা আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে যার আয়নীকরণ শক্তির মান যত কম সেটা তত বেশি সক্রিয়, এরকম একটা কথা আমরা বলবো না? অবশ্যই বলবো। সো লিখো, যার আয়নীকরণ শক্তির মান যত কম, আয়নীকরণ শক্তির মান যত কম সে তত সক্রিয়, তত দ্রুত আয়নে পরিণত হতে পারে, তত দ্রুত বিক্রিয়া করবে সে তত সক্রিয়। ওকে, ডান। আচ্ছা, এখন এটার ব্যতিক্রম আমাদেরকে পড়তে হবে। এই ব্যতিক্রমটা আমরা কোত্থেকে পড়বো? দেখো আমি তোমাকে রিয়েল আকারে পড়িয়ে দিচ্ছি, কারণগুলো অবশ্য ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যতিক্রম পড়তে হবে, ব্যতিক্রম আমাদেরকে জানতে হবে। এখানে 4 জোড়া ব্যতিক্রম দেখা যায় এবং টিচার নিজেও জানে যে তুমি জানো যে ব্যতিক্রম হয়। উনি জিজ্ঞাসা করবে কোয়েশ্চেনের ভিতরে ব্যতিক্রমটা কেন হয়। ওকে, সো প্রথমে আমরা যদি হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার গ্রুপটা লেখা শুরু করি, আসলে ধরো লিথিয়াম, দ্বিতীয় নাম্বার গ্রুপ না পর্যায়ে বেরিলিয়াম, তারপরে মধ্যখানে একটু গ্যাপ, তারপরে এখান থেকে কে শুরু হয় বলো তো? বোরন, তারপরে কার্বন, দেন নাইট্রোজেন, অক্সিজেন,
তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন। ধরো আর লিখবো না আমরা। লিথিয়ামের পরে এখানে কে আসলে সোডিয়াম, তারপরে এখানে কে ভাই বলো তো ম্যাগনেসিয়াম, আচ্ছা তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে এখানে আছে হচ্ছে ভাই ফসফরাস, এখানে হচ্ছে সালফার, তারপরে ক্লোরিন। আর ওগুলো লিখতেছি না ধরো। ওকে, নো প্রবলেম। আমরা যে দুইজন দিয়ে যে দুই জোড়ার ভিতরে ব্যতিক্রম দেখতে পাবো সেটা হচ্ছে এই যে এখানে এদের কারণটা হচ্ছে সিমিলার, আবার এদের কারণটা হচ্ছে সিমিলার। সিমিলার কারণ। দেখো আমরা কি বলছি, একটা পর্যায় নিয়ে আলোচনা করতেছি না, এটা তো আমাদের 2 নাম্বার পর্যায়, এটা তো আমাদের 3 নাম্বার পর্যায়। সো পর্যায়ে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাওয়া উচিত ছিল, তার মানে বোরন আর বেরিলিয়ামের ভিতরে কার বেশি? বোরনের বেশি হওয়া উচিত ছিল, বাট বিষয়টা ঘটে উল্টা, বেরিলিয়ামের বেশি। একইভাবে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ভিতরে কার বেশি হওয়া উচিত ছিল? অ্যালুমিনিয়ামের হওয়া উচিত ছিল, বাট ঘটে উল্টা, ম্যাগনেসিয়ামের বেশি। একই রকমভাবে নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে কার বেশি হওয়া উচিত ছিল? অক্সিজেনের বেশি হওয়া উচিত ছিল, বাট হয় হচ্ছে নাইট্রোজেনের বেশি। ফসফরাস আর সালফারের ভিতরে কার বেশি হওয়া উচিত ছিল? সালফারের, বাট হয় হচ্ছে ফসফরাসের বেশি। সো এই যে বোরন আর বেরিলিয়ামের জন্য যে কারণ, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের জন্য সেম কারণ। কারণটা একই, ইলেকট্রন বিন্যাস চারজনেরই কারণ, বাট এদের দুজনের কারণ সেম, এদের দুজনেরও কারণ সেম, মানে ইনফ্রাস্ট্রাকচারটা সেম। চলো আমি দেখিয়ে ফেলি। আগে চলে আসো, আমরা এখানে চিন্তা করি হচ্ছে যে রিল, মানে যেটা আসলে মানে যেটা আসলে হওয়া উচিত ছিল বাট হয় যেটা, সেটাকে আমরা বলতেছি রিয়েল। ঠিক আছে, এই যে আমরা রিল দেখি, বুঝছো না জিনিসটা, কোনটা আসলে ঘটে এবং কেন ঘটে? চলো আমরা দেখে ফেলি। ওকে, সো প্রথমত আমরা হচ্ছে এদেরকে লিখে ফেলি। বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম বোরন, তারপরে নাইট্রোজেন অক্সিজেন, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে কি ফসফরাস সালফার। ওকে, এদেরকে সেম টু সেম আমরা কপি পেস্ট করে ফেলি ভাই এখানে। মানে হওয়া উচিত ছিল ঘটনাটা একরকম, বাট হয় হচ্ছে একরকম। দেখো হওয়া উচিত ছিলটা কেমন, এর বেশি, এর বেশি, এর বেশি, এর বেশি, এমন হওয়া উচিত ছিল, বাট ঘটে আসলে কেমন? ঘটে হচ্ছে আসলে এটা, এমন, 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 এমন। রিয়েল ঘটে, এই ঘটনাটা ঘটে, এটা হচ্ছে রিয়েল, এটা আসলে ঘটে, এটা আসলে ঘটে। সো হোয়াই, কারণটা কি? কারণ হলো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক স্ট্রাকচার বা ইলেকট্রনিক অবকাঠামো বা ইলেকট্রন বিন্যাস। সিম্পল কারণ, ইলেকট্রন বিন্যাস। কেমন সিম্পল কারণ? ধরো বেরিলিয়াম আর বোরনেরটা ব্যাখ্যা করতেছি, তাহলে তুমি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামেরটাও পেয়ে যাবা, আর এখানে আমি ফসফরাস আর সালফারেরটা ব্যাখ্যা করতেছি, তাহলে তুমি নাইট্রোজেন অক্সিজেনেরটাও পেয়ে যাবা। ওকে, সো যদি বেরিলিয়াম আর বোরনেরটা দেখি, বেরিলিয়ামকে দেখো ভাইয়া, বেরিলিয়ামের কত ইলেকট্রন বিন্যাস বলো তো? 4, 1s2 2s2। বোরনের কত ভাইয়া বলো তো? 5, 1s2 2s2 2p1। এখানে দেখো কি ঘটনাটা ঘটছে। ঘটনাটা ঘটছে এমন, যেখানে বেরিলিয়ামের সর্বহিত শক্তি স্তরটা পরিপূর্ণ, বাট বোরনের সর্বহিত শক্তি স্তরটা পরিপূর্ণ না, পিতে ইলেকট্রন ঢুকছে এবং একটা মাত্র আছে। সো এই পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটালগুলো অনেক বেশি স্থিতিশীল হয়। যেমন বেরিলিয়ামের এখানে এটা বেশি স্থিতিশীল অরবিটাল, কিন্তু 2p1 এটা অতটাও বেশি স্থিতিশীল অরবিটাল না। তার মানে অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি যে এই যে বোরনের এখান থেকে ইলেকট্রনটা অপসারণ সহজ হবে। দ্যাটস ওয়াই বোরনের আয়নীকরণ শক্তির মানটা কি হয়? কম হয়। বেরিলিয়ামের কি হয়? বেশি হয়। ক্লিয়ার? ইলেকট্রন বিন্যাস এতটুকুই তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক একই রকমভাবে যদি আমরা তুলনা করি হচ্ছে ভাইয়া কার জন্য বলো তো? এই যে ফসফরাস আর সালফার, তাহলে তুমি বুঝতেছো নিশ্চয়ই যে যদি আমরা বলতাম এর জন্য এই যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম সেম হইতো, খালি এটা 3 মানে 3s2 যাইতো, আর এটা হচ্ছে 3s2 3p1 যাইতো, এমন যাইতো। সো চলে আসো, যদি আমরা ফসফরাসের কথা চিন্তা করি, এটা কত আসলে ফসফরাস হচ্ছে ভাইয়া 15। সো এটা ঘটে 1s2 2s2 2p6 3s2 3p3 এমন। আর যদি আমরা চিন্তা করি হচ্ছে সালফার হচ্ছে ভাইয়া 16, সেটা 1s2 2s2 2p6 3s2 3p4। এই যে এখানে এবার তুমি দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা, এটা হচ্ছে অর্ধপূর্ণ সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা। কেমন? অর্ধপূর্ণ রে ভাইয়া। 3p3, পিতে কয়টা ইলেকট্রন যায়? 6টা, অর্ধেক গেছে 3p3। বাট এই যে 3p4, এটা কি অর্ধপূর্ণ না পরিপূর্ণ? কোনোটাই না, এটা হচ্ছে আংশিক পূর্ণ। যদি 6টা ইলেকট্রন থাকে সেটা পরিপূর্ণ, যদি 3টা থাকে তাহলে অর্ধপূর্ণ, বাকি যে কোনো ইলেকট্রন থাকলে সেটা হচ্ছে কি আংশিক পূর্ণ। সো আংশিক পূর্ণ জায়গা থেকে অবভিয়াসলি ইলেকট্রনকে ত্যাগ করানোটা হচ্ছে সহজ, কম শক্তি লাগে নিশ্চয়ই। দ্যাটস ওয়াই সালফারের আয়নীকরণ শক্তির মানটা কি হয়? কম হয়। বুঝা গেছে না? এই হচ্ছে এই আলটিমেটলি 4টা পেয়ারের ব্যাখ্যা। এই 4টা পেয়ার অবধি আয়নীকরণ শক্তি তোমাকে জানা লাগবে। বলো যেরকম ভাবে পড়লাম বুঝতে প্রবলেম হবে, বা ব্যাখ্যা আসলে আমরা ব্যাখ্যাটা পারবো না করতে, যে আসলে কেন এরকম ঘটনাটা ঘটে? বলো ব্যাখ্যাটা পারবো কি পারবো না? আশা করি পারবো ব্যাখ্যাটা। ওকে, সো আমার আয়নীকরণ শক্তি রিলেটেড কথাবার্তা কিন্তু এখানে শেষ।
চলে আসো খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, এবার আমরা যাব তড়িৎ ঋণাত্মকতা। কাকে পড়তে চাচ্ছি? সরি, তড়িৎ ঋণাত্মকতা বলি, আবার ইলেকট্রন আসক্তি। তড়িৎ ঋণাত্মকতা, তারপরে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন অ্যাফিনিটি আসলে। ওকে, আচ্ছা। সো ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তিটা বাম থেকে ডানে গেলে আমাদের কি হয় ভাইয়া বলো তো? ওই যে সেম, বাম থেকে ডানে গেলে এটা আমাদের হয় হচ্ছে ভাই বৃদ্ধি, উপর থেকে নিচে আসলে একটা পর্যায়ের হয় হচ্ছে হ্রাস। সো এখানে আসলে একটা মাত্র জায়গার ভিতরে কি ঘটে? ব্যতিক্রম ঘটে। রিয়েলিটি আর রিলস এখানে, মানে রিল আর রিয়েল এখানে একটা মাত্র জায়গাতেই ঘটে। সো আমরা প্রথমে এটা সুন্দর মতন সংজ্ঞাটা করে ফেলবো, ডেফিনেশনটা যদি 1 নম্বরে আসে তাহলে যেন যেরকমভাবে ডেফিনেশন করি এটা এক্স্যাক্ট এরকমটাই হবে, খালি জিনিসপত্রগুলো এক্স্যাক্টলি উল্টে যাবে। হ্যাঁ, সো তাহলে আসো গ্যাসীয় অবস্থায়, মানে কঠিন অবস্থায় হবে এমন কিন্তু না, ওগুলা ঠিক থাকবে। তাহলে আমরা বলবো গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় লিখো আমার সাথে সাথে, হ্যাঁ, কোনো মৌলের আগেরটাতে সর্বহিত শক্তি স্তর থেকে একটা করে ইলেকট্রন চলে যেত, এটাতে সর্বহিত শক্তি স্তরে একটা করে ইলেকট্রন যুক্ত হবে। কোনো মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, শক্তি স্তরে একটি করে 1 মোল ইলেকট্রন যুক্ত হয়ে, আগেরটাতে কি একক ধনাত্মক আয়নে পরিণত হয়েছিল না, এখানে হবে হচ্ছে একক ঋণাত্মক আয়নে পরিণত, একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ, আগেরটাতে কি হয়েছিল বলতো? আগেরটাতে ছিল হচ্ছে ঋণাত্মক আয়ন, ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হতো, আর ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি কি হবে এখানে মুক্ত হয়, যে পরিমাণ শক্তি মুক্ত হয় তাকেই ইলেকট্রন আসক্তি বলে। সো এটাকে যদি আমরা দেখি তাহলে এরকম দেখব, হাফ অফ ক্লোরিন, যেহেতু এটা আমাদের অণু আকারে থাকে তাই সামনে একটা হাফ জুড়ে দিলাম, হ্যাঁ, প্লাস হচ্ছে একটা ইলেকট্রন, এটাতে একটা না রে, কতটুকু ইলেকট্রন বলো তো? 1 মোল ইলেকট্রন দিয়ে আমাদের কি তৈরি করতেছে? ক্লোরাইড আয়ন। এটাও কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। ডেল এইচ এর মানটা কি এখানে? অবভিয়াসলি বুঝতেছি আমরা নেগেটিভ। ডেল এইচ এর মান নেগেটিভ মানেই হচ্ছে এটা আমাদের কেমন বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এই সো এখানে আবার ওখানে আমরা যেমন দেখেছিলাম যার আয়নীকরণ শক্তির মান যত কম সে তত বেশি সক্রিয় ছিল, সো এখানে ব্যাপারটা হবে যার ইলেকট্রন শক্তির মান যত বেশি সে তত বেশি সক্রিয়, যার ইলেকট্রন আসক্তি যত বেশি সে তত সক্রিয়। সো এখানে আলটিমেটলি এক জায়গা থেকে বেশিরভাগ কোশ্চিন আসে, সেটা হচ্ছে ভাইয়া এই যে আমাদের হ্যালোজেন গ্রুপ, 17 নম্বর গ্রুপ হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই কোশ্চেনটা তোমার চলে আসছে, তুমি লিখে ফেলতে পারো। তো বলো তো উপর থেকে নিচে আসলে হ্রাস পাওয়ার কথা ছিল, তার মানে এখানে 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 হওয়া উচিত ছিল কি আসলে বলো তো? এখানে হওয়া উচিত ছিল কেমন? ফ্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো আলটিমেটলি এখানে হওয়া উচিত ছিল কেমন? এরকম না? দেখো তো একটু চিন্তা করে, হওয়া উচিত ছিল যে ফ্লোরিন হ্রাস পাচ্ছে যেহেতু, তার মানে সব থেকে বেশি ফ্লোরিনের, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এরকম হওয়া উচিত ছিল। বা তুমি চিন্তা করলে মানে এরকম হওয়া উচিত ছিল, এমন চিন্তা করবা। বাট আসলে এখানে যে ঘটনাটা ঘটে, ক্লোরিনেরটার ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হয়। কেন হয় সেটার কারণটা আমরা ব্যাখ্যা করবো, প্যারা নাই, চিল। কিন্তু এখানে ঘটনা ঘটে ফ্লোরিন আর ক্লোরিনের জিনিসটা উল্টে যায়, দ্যাটস ওয়াই ওটাকে আমরা রিয়েল বলতেছি। হ্যাঁ, এখানে কি ঘটে? এখানে ঘটে তাদের ক্ষেত্রে সিস্টেমটা উল্টো, আয়োডিন আর ব্রোমিন আবার ঠিক থাকে, এরকম ঘটে। সো এখানে যদি আমরা এক্স্যাক্টটা চিন্তা করতে যাই তাহলে ঘটে হচ্ছে এটা, ক্লোরিনের সব থেকে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এমন টিচার যিনি কোশ্চেন করতেছে উনি জানে যে তুমিও জানো যে এটা আসলে এরকমভাবে ঘটে। হ্যাঁ, কোশ্চেনটা করবে যে কেন ঘটে। সো কেন ঘটে ওটার উত্তরটা আমাদের জানতে হবে, এবং তুমি লিটারেলি, আমি বলতেছি না, এটা লিখে রাখতে পারো যে এটা তোমার এসএসসি বোর্ডে চলে আসছে।
ইভেন তুমি যখন এই চ্যাপ্টারের উপর স্কুলে পরীক্ষা দিবা সেটার ভিতরেও এই কোশ্চেনটা অন্তত আসবেই। আয়নীকরণ শক্তি থেকে ওই যেই ব্যতিক্রমগুলো ছিল সেগুলো আসার পসিবিলিটিস আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট এইটা চলে আসছে ভাই একেবারে। ওকে, সো এটার ব্যাখ্যাটা চলো আমরা শিখে ফেলি। এটার ব্যাখ্যাটা কি, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, ব্যাখ্যাটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, ব্যাখ্যা বোঝার জন্য প্রথমে আমরা ফ্লোরিন আর ক্লোরিনকে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো। এটা কত 9, এটা কত আমাদের 17। আচ্ছা, যদি 9 হয় ওটার ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2 2s2 2p5। ক্লোরিনকে যদি করি 1s2 2s2 2p6 3s2 3p5। এমন একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আমার এরও 7টা ইলেকট্রন, এরও 7টা ইলেকট্রন। এখন আমাদের এদের দুজনকে একটু ড্র করে ফেলতে হবে ছোট্ট করে, ঠিক আছে? তো চলো একটু অল্প করে আমরা এদেরকে ঝটপট ড্র করে ফেলি। লাইক এটা হচ্ছে আমরা ফ্লোরিনকে ড্র করতে চাচ্ছি, এমনে, হ্যাঁ। তারপরে এটাকেই সুন্দর মতন নিয়ে আমরা এখানে আবার এটাকে ক্লোরিনকে ড্র করে ফেলি, চলো। সো কোনো বিষয় না, ধরে নাও এটা হচ্ছে আমাদের ফ্লোরিন আর এটা হচ্ছে আমাদের ক্লোরিন। সো যদি আমরা এটাকে ফ্লোরিন চিন্তা করি, ফ্লোরিনে আমার ইলেকট্রন কয়টা? প্রথম শক্তি স্তরে 2টা, পরেরটাতে কয়টা ভাইয়া? 5টা না? কই সরি 7টা না? 7টা। সো এই যে 6টা আর একে এই যে 7টা। ক্লোরিনেও সেম, এটা যদি আমার ক্লোরিন হয় তাহলে এখানে হচ্ছে আমার 2টা, কয়টা? 2টা, এখানে কয়টা আমার? 8টা, তাহলে 10টা, আর পরেরটাতে কয়টা? 7টা। সো পরেরটাতে যদি 7টা দেই, এই যে 7টা। ওকে, এখন একটা জিনিস বলো, ফ্লোরিনের আকারটা ছোট, ক্লোরিনের আকারটা বড়। তো ফ্লোরিনের ভিতরে ছোট আকারের ভিতরে 7টা ইলেকট্রন আছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে। ক্লোরিনে বড়, মানে অ্যাটলিস্ট ফ্লোরিনের থেকে বড় ক্লোরিন, সো বড় আকারের ভিতরে 7টা ইলেকট্রন আছে। চার্জ ঘনত্ব যদি আমরা চিন্তা করি, চার্জ ডেনসিটি কোথায় বেশি? অবশ্যই যেখানে ছোট জায়গার ভিতরে 7টা ইলেকট্রন সেখানে বেশি, কারণ ইলেকট্রনের পরিমাণ সমান। সো ছোট জায়গার ভিতরে অবশ্যই ঘনত্বটা বেশি হবে নিশ্চয়ই আমার, তাই না? তাহলে আমরা এখানে সুন্দর মতন একটা লাইন লিখবো যে চার্জ ঘনত্ব ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান ক্লোরিন। এই কথাটা লিখতে পারি না? কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। চার্জ ঘনত্ব ফ্লোরিনের বেশি ক্লোরিনের থেকে। কোন চার্জের ঘনত্ব? ঋণাত্মক চার্জের ঘনত্ব। এখন যখন আসলে এই যে একটা ইলেকট্রন প্রবেশ করতে চায় তখন আসলে ঘটনাটা কি ঘটে? এই যে যখন ইলেকট্রন আসক্তিতে একটা ইলেকট্রন যুক্ত হতে যায় তখন আসলে ঘটনাটা কি ঘটে? এই যে একটা ইলেকট্রন ও এসে কি করতে চায়? এই যে এখানে প্রবেশ করতে চায়। এই যে একটা ইলেকট্রন ও এসে এখানে কি করতে চায় ভাইয়া? প্রবেশ করতে চায়, এমন ঘটনাটা ঘটে। সো ফ্লোরিনে যেহেতু চার্জ ঘনত্ব, নেগেটিভ চার্জ ঘনত্বটা বেশি, তাই একটা ইলেকট্রন যখন যুক্ত হতে যেতে চাইবে তখন তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে নেগেটিভ চার্জের ঘনত্বটা বেশি, সে সেটাকে আকর্ষণ করে যুক্ত করে নেওয়ার বদলে কিছুটা বিকর্ষণ করে বসবে, কারণ একই ধর্মী চার্জ একে অপরকে কি করে? বিকর্ষণ করে। কিন্তু ক্লোরিনে যেহেতু বেশি জায়গা আছে, তাই সেখানে এতটা বিকর্ষণ বোধ হয় না। ক্লোরিনটা খুব ইজিলি কি করতে পারে? এখানে ইলেকট্রনটা ক্লোরিনের ভিতরে প্রবেশ করে যেতে পারে। সেজন্যই আমরা বলতে পারি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হবে? ক্লোরিনের বেশি, ফ্লোরিনের বেশি। এই কথাটুকুই, ক্লোরিনের বেশি ফ্লোরিনের থেকে, এই কথাটুকু বললে তোমার কলেজের পরীক্ষার প্রশ্নের উত্তর ব্যাখ্যা করা আসলেই শেষ। বাট এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন অ্যারাইজ হয়ে যায়। কি কোশ্চিনটা হচ্ছে, যদি এই কথাটাই সত্য হবে যে চার্জ ঘনত্বের উপর ভিত্তি করে আমাদের এই যে কি বলে ইলেকট্রন আসক্তির পরিমাণটা হচ্ছে ধরো নির্ধারিত হচ্ছে, যে বড় আকারের ভিতরে যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে নিশ্চয়ই চার্জ ঘনত্ব কমে যাবে। যদি এটাই সত্য হবে ভাই, তাহলে তো তোমার কোশ্চিনটা হয়ে যেত এরকম যে ভাই তাহলে আমাদের যেটা ব্রোমিন আছে, ব্রোমিনের তো শক্তি স্তর আরও বড়, তাই না? সেটার ভিতরে 7টা ইলেকট্রন আছে, ওই 7টা ইলেকট্রন আছে, তো সেখানে তো তাহলে ইলেকট্রন আরও খুব সহজে প্রবেশ করতে পারবে, কারণ সেখানে তো চার্জ ঘনত্ব আরও কম হয়ে যাওয়ার কথা। বুঝতেছো কোশ্চেনটা কি? তারপরে ব্রোমিন বাদ দাও তুমি, তারপরে তুমি টানবা হচ্ছে ভাই তাহলে আয়োডিনের কথা চিন্তা করেন, ও তো আরও বড়। কত বড়? আরও বড়। সো আরও বড়োর ভিতরে তো চার্জ আরও কম, সো ওখানে তো আরও ইলেকট্রন খুব দ্রুত সহজে মানে ঢুকে যাওয়ার কথা ছিল, মানে এই টোটাল সিরিয়ালটাই তো উল্টে যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টালো তো খালি ক্লোরিন আর ফ্লোরিন। এটা কেন? বর্তমানে যে কোশ্চেনটা করলাম এটা তোমার কোশ্চেন কলেজেও করবে না বা হচ্ছে স্কুলেও করবে না, ইভেন তোমার বোর্ডে আসলেও লিখতে হবে না, বাট এই কোশ্চেনটা তোমার ভিতরে আসা জরুরি। তুমি বুঝতেছো কিনা এটার জন্য, ঠিক আছে? সো এই থিওরিটাই যদি সত্য হবে, চার্জ ঘনত্বই থিওরিটা যদি সত্য হবে, তাহলে কিন্তু এটা টোটালটাই উল্টে যাওয়া উচিত ছিল। বাট আসল কথা হচ্ছে আমাদের বই এতটুকু পর্যন্তই লেখা, বাট এই ভেতরের দুইটা লেখা থাকে না। ভেতরের দুইটা জিনিসটা কি? ভেতরের দুইটা জিনিসটা হচ্ছে যে এখানে ইলেকট্রন আসক্তিতে দুইটা প্রভাব কাজ করে, এক হচ্ছে চার্জ ঘনত্ব, আরেকটা আছে ভাইয়া, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব। ওই গুরুত্বপূর্ণ প্রভাবটার নাম কি জানো? নিউক্লিয়াস থেকে আকর্ষণ বা দূরত্ব, যাই বলো না কেন, আকর্ষণ।
এখন তুমি বলতে পারো যে এখানে আসলে ঘটনাটা কি ভাই, নিউক্লিয়াস থেকে আকর্ষণ বা দূরত্ব মানে কি? তুমি বলো তো, একটা ইলেকট্রনকে যে প্রবেশ করতেছে, ইলেকট্রনটা আলটিমেটলি প্রবেশ করবে, ওকে কে টানতেছে? এখানকার প্রোটনগুলাই টেনে ঢুকাবে না? এখানকার প্রোটনগুলাই টেনে ঢুকাবে না? এই যে এখানকার প্রোটনগুলাই ইলেকট্রনটাকে টেনে ঢুকাবে না এই নিউক্লিয়াসের ভিতরে? এখানে টেনে ঢুকাবে কে? ওই প্রোটনগুলাই ওখানকার। তো যে ঘটনাটা ঘটে, ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে ক্লোরিন অবশ্যই বড়, কিন্তু ওখানে তাদের আকারটার পরিবর্তন এতও বেশি ঘটে না যে নিউক্লিয়াস থেকে দূরত্বটা বেশি প্রভাবশালী হয়ে যায়। এতটাও বেশি আকারের বড়টা এখানে না। বাট ক্লোরিন থেকে ব্রোমিন এতটাই বড় যে ওখানে চার্জ ঘনত্ব কম সর্ববহিত শক্তি স্তরে, এটা ঠিক আছে, বাট চার্জ ঘনত্ব কমাতে যে নিউক্লিয়াস থেকে তার দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। চার্জ ঘনত্ব কমাতে যে নিউক্লিয়াস থেকে তার দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে, মানে চার্জ ঘনত্ব কমাতে গিয়ে আলটিমেটলি তুমি নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনকে আকর্ষণ করবে সে বলটাই কমায় ফেলছো। তাহলে কি লাভ আছে? তাহলে কি ইলেকট্রন কি প্রবেশ করাতে পারবে? পারবে না। এজন্য ব্রোমিন আর আয়োডিনের ভিতরে কোনো প্রকার চেঞ্জ ঘটে না, ওটা যেরকম আছে ওরকমভাবেই থাকে। বাট চেঞ্জটা ঘটে যায় কোথায়? ফ্লোরিন আর ক্লোরিনের ভিতরে। আমি আরও ভালো করে বুঝিয়ে দিই তোমাকে। দেখো, ফ্লোরিনের ভিতরে কিন্তু 2s 2p 2d কি আছে বা 2f কি আছে? নাই। তার মানে আকার 2 এর সাথে 3 এরটা খুব বেশি বড় ছোট না। অবশ্যই ছোট বড়, অবশ্যই হচ্ছে ক্লোরিন বড়, বাট খুব বেশি না, এতটাও বেশি না যে নিউক্লিয়াস থেকে দূরত্বটা হচ্ছে বেশি প্রভাবশালী একটা প্রভাব হয়ে যায়। ওকে, বাট যদি তুমি এই যে 4 থেকে মানে 3 থেকে যখন 4-এ যাবা, তখন তোমাকে কি 3D অতিক্রম করতে হবে না? আবার 4 থেকে যখন হচ্ছে যে 5-এ যাবা, তখন তোমাকে 4f অতিক্রম করতে হবে না? এই যে দেখো, বড় বড় স্তর পার করতে হবে। সো বড় বড় স্তর পার করতে গেলে ক্লোরিন থেকে ব্রোমিনে গেলে এখানে দুইটা ইফেক্ট ছিল। একটা হচ্ছে চার্জ ঘনত্ব এখানে মেলা কম, তার থেকে অনেক কম এখানে, বাট এখানে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে, এখানে আরও অনেক বেশি বেড়ে গেছে। দ্যাটস ওয়াই ইলেকট্রন এখানে প্রবেশ করতে পারে না। আমার কথা কি বুঝছো? সো তোমার কিন্তু এই ব্রোমিন আর আয়োডিনকে ব্যাখ্যা করা লাগবে না ভাই, তোমার ব্যাখ্যা করা লাগবে খালি ফ্লোরিন আর ক্লোরিনকে, যেখানে তুমি চার্জ ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করে ফেলতে পারবা। আশা করি বুঝা গেছে। পারা যাবে না এরকম ভাবে যদি যতটুকু আমরা পড়ালাম বা বললাম। ওকে ভাইয়া, সো যেটা বলছিলাম যে ইলেকট্রন আসক্তিটা তাহলে আমাদের বোঝা ডান আশা করি। এবার চলে আসো আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই একটা মৌলের বৈশিষ্ট্য, কিন্তু এই বৈশিষ্ট্যটা দেখা দেয় কখন জানো? যখন সে একটা যৌগের ভিতরে থাকবে তখন। মৌলের বৈশিষ্ট্য, বাট প্রকট হয় হচ্ছে আসলে যৌগের ভিতরে। ওকে, সে বৈশিষ্ট্যটা কি চলো আমরা যদি একটু শিখি। সেটা হচ্ছে যে সমযোজী বন্ধনে, আমি যা যা লিখতেছি আবারও বলতেছি, সুন্দর করে লিখে ফেলবা। সমযোজী বন্ধনে কি হয় আসলে? শেয়ার হয় না ইলেকট্রন? শেয়ারকৃত ইলেকট্রন কোনো মৌল কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, নিজের দিকে টেনে নেয়ার যে প্রবণতা, সেটাকে আমরা কি বলি? তড়িৎ ঋণাত্মকতা। ওকে, সো এই যে তড়িৎ ঋণাত্মকতার যে কাহিনীটা, এটা যদি আমরা একটু চিন্তা করি, তড়িৎ ঋণাত্মকতার বিষয়টা নিয়ে যদি বিশ্লেষণ করি, তাহলে তড়িৎ ঋণাত্মকতা দেখবো কোনো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে হচ্ছে আমাদের ভাইয়া বাড়ে, উপর থেকে নিচে আসলে আসলে কি হবে? কমে, যেরকমটা আমরা বলছিলাম। এবং এটার ভিতরে আমার কোনো নাই, মানে কি বলে, পার্থক্য নাই। এবং তোমাকে যে কয়টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখা লাগবে, সে কয়টা আমি তোমাকে লিখে দিচ্ছি এখানে, একটু মনে রাখার চেষ্টা করো, খুব উপকার হবে আসলে। হ্যাঁ, ওকে, সো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা হচ্ছে 2.1। এটা কত ভ্যালুটা আসলে কিসের উপর? পাউলির স্কেলের উপর ভিত্তি করে। হ্যাঁ, কার্বনেরটা হয় হচ্ছে ভাই মাঝামাঝি 2.5, অক্সিজেন হয় হচ্ছে সেকেন্ড মোস্ট 3.5, আর নাইট্রোজেন হয় হচ্ছে আমাদের 3.0, ফ্লোরিন হয় সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক 4.0, ক্লোরিন হয় হচ্ছে ভাই 3.0, ব্রোমিন হয় হচ্ছে 2.8, আয়োডিন হয় হচ্ছে ভাই 2.7। এই কয়টা তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মনে রাখবা। এখন এটা আসলে কি কাজ করে? কাজটা এরকমই করে, ধরো HCl হাইড্রোজেন ক্লোরাইড যে যৌগটা, এটা একটা সমযোজী যৌগ, এটা কি তুমি জানো? না জানলে জেনে নাও। HCl যৌগটা সমযোজী যৌগ, বাট স্টিল এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় বা আয়নিক যৌগের মতন কাজ করে। কেন? এই যে তীব্র তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। কারণ এই যে HClটা এরকম ভাবে তৈরি হওয়ার পরে ইলেকট্রন দুইটা কোথায় থাকা উচিত ছিল? এই যে হাইড্রোজেন যেটা দিল সেটা হাইড্রোজেনের এখানে ক্লোরিন এভাবে থাকা উচিত ছিল, বাট এটা আসলে এরকম ভাবে থাকে না। কেমনে থাকে জানো? এই যে এরকম ভাবে থাকে। কিরকম ভাবে থাকে? হাইড্রোজেন এখানে, ক্লোরিন হচ্ছে এখানে। কি করে আসলে বলো তো? এই যে ক্লোরিন তার তীব্র তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য
তীব্র তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের জন্য দেখো ক্লোরিনের কত 3, হাইড্রোজেনের কত 2.1, তাহলে পার্থক্য কত 0.9, প্রায় একের কাছাকাছি। 0.7 এর বেশি পার্থক্য হলেই দেখা যায় সেটা আয়নিকের মতন কাজ করা শুরু করে। সো এখানে যে ঘটনাটা ঘটে, ক্লোরিন তার ইলেকট্রন মেঘটাকে পুরোটা নিজের দিকে টেনে নেয়। ইলেকট্রন যে নিয়ে নিবে সে আসলে কি নেগেটিভ চার্জে চার্জ হবে, এবং যে ইলেকট্রন ছেড়ে দিবে বা ত্যাগ করে দিতে হবে যাকে, সে কি ধনাত্মক চার্জে চার্জিত হবে। সো এই যে দেখো সমযোজী বন্ধনে শেয়ারকৃত যে ইলেকট্রন, যে দুইটা ইলেকট্রন শেয়ার করেছিল, সেটা তো আসলে হাফ হাফ করে ভাগাভাগি হওয়া উচিত ছিল, বাট না, কোনো একটা প্রপার্টির জন্য কেউ একজন ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই যে আমাদের যে পানি H2O, এটা কিন্তু পোলার যৌগটা কেন হয়, এই কারণেই হয়, কারণ এটা 3.5, এটা কত 2.1, 2.1। সো এখানে আমরা এটাকে পোলার যৌগ মানে সম্পূর্ণ যে কি বলে সম্পূর্ণ চার্জ সৃষ্টি হবে এমন না, এটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলো ভাইয়া? ডেল। এই যে ডেল, হাইড্রোজেন যেহেতু তড়িৎ-ঋণাত্মকতা কম, ও তো ত্যাগ করে দিবে, তাহলে ডেল প্লাস, সে এ হবে ডেল প্লাস আর এ হবে হচ্ছে ডেল মাইনাস। এমন বুঝছো জিনিসটা? এমন ক্লিয়ার না? পারবো না আমরা? আশা করি পারবো, কোনো সমস্যা নেই। সো তড়িৎ-ঋণাত্মকতার বিষয়টা এরকম। এবার চলে আসো ধাতব ধর্ম আর অধাতব ধর্মের কথা যদি আমরা চিন্তা করি। এ দুইটা খুবই সহজ জিনিস। ধাতব ধর্ম, ধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ, আয়নীকরণ শক্তি কম, ইলেকট্রন আসক্তি অনেক কম, ইলেকট্রন আসক্তি অনেক কম, এমন। আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করবে সে। ধাতুর ধর্ম আরেকটা কি? চকচক করে, শব্দ হয়, কঠিন, এই তো, এই কিছু ধর্ম। ঠিক আছে? তো ধাতব ধর্মটা আমরা যদি পর্যায়ের বাম থেকে ডানে যাই, তাহলে দেখব ক্রমান্বয়ে কি হয়? হ্রাস পায়। উপর থেকে নিচে আসি, তাহলে ক্রমান্বয়ে বৃদ্ধি। তাহলে অধাতব ধর্মটা কি হবে বলতো? এটার উল্টাটা হবে না? এদিকে হয় হচ্ছে ভাই বৃদ্ধি, বাম থেকে ডানে গেলে। উপর থেকে নিচে আসলে কি হবে? হ্রাস। এগুলো তো অলরেডি আমাদের আলোচনা শেষ। ধাতু আমাদের পর্যায় সারণীর এই দিকটাতে থাকে, ধাতু আমাদের পর্যায় সারণীর এদিকটাতে থাকে, অধাতু আমাদের পর্যায় সারণীর এদিকটাতে থাকে, এবং মধ্যখানে যে ডি অরবিটালের মৌলগুলো থাকে না, এই ডি অরবিটালের মৌলগুলো ধরো মধ্যখানে আছে এমন। সো ডি অরবিটালের ভিতরে ধাতু অধাতু আছে, আর পি এর ভিতরে ধাতু অধাতু অপধাতু সব আছে। সো এখানে কিছু হয়েছে সিলিকন, জার্মেনিয়াম, এরা আছে না, এরা আবার হচ্ছে অপধাতুর মতন কাজ করে, মানে ধাতুও না অধাতুও না, মাঝামাঝি একটা অবস্থায় থাকে। এদেরকে কি বলা হয় আসলে? অপধাতু হিসেবে কাজ করে। বা শেষ, আমাদের পর্যায়বৃত্ত ধর্ম পড়া আলহামদুলিল্লাহ শেষ। যতটুকু তুমি পড়ছো, ব্যাখ্যা বিশ্লেষণ সব করতে পারবা ইনশাল্লাহ। যেই কোশ্চিন আসুক না কেন সেখান থেকে উত্তর করতে পারবা। চলো বইয়ের ভিতরে কি আছে দেখে ফেলি। ধাতব ধর্ম রিডিং দিবা, আর কিচ্ছু না। এখন এগুলা রিডিং, আমি যেহেতু স্লাইডে যা লেখাইছি তা যদি পড়ে ফেলতে পারো তাহলে রিডিং। চকচক করে, আঘাত করলে শব্দ করে, বিদ্যুৎ পরিবহন থাকে, তাদেরকে ধাতু বলি। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তারাই ধাতু। বলছিলাম ইলেকট্রন ত্যাগ, যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সে মৌলের ধাতব ধর্ম তত বেশি। ওকে ডান। যেমন লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, ধাতু। কোন পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধর্ম হ্রাস পায়, এগুলো আমরা বলে ফেলছি। অধাতব ধর্ম এটার উল্টাটা, চকচক করে না, আঘাত করলে ধাতব শব্দ করে না, ইলেকট্রন ত্যাগ না করে ইলেকট্রন গ্রহণ করে, সেই হচ্ছে আমার কি? অধাতব মৌল। অধাতুর ইলেকট্রন গ্রহণের ধর্মকে অধাতব ধর্ম বলে। মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি। সো বাম থেকে ডানে গেলে অধাতব ধর্মটা হচ্ছে বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। ক্লোরিন একটি অধাতু, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। ওকে, পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি, বলছি স্লাইডের ভিতরেই বলছি। ওকে, সো এই যে সকল মৌল আবার ধাতু অধাতু দুইটার মতনই আচরণ করে, মানে মাঝামাঝি একটা আচরণ করে, যেমন হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, যাদের কথা বললাম পরে, এদেরকে আমরা কি বলতে পারি? অপধাতু বলতে পারি। ওকে, পর্যায় সারণীর যে কোনো একটা পর্যায়ের বাম দিকে লক্ষ্য করলে দেখা যাবে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু, এই যে এদিকে বললাম না, ডান দিকের মৌলগুলো সাধারণত কি? অধাতু। আকার বা পারমাণবিক ব্যাসার্ধ শেষ ভাই, এগুলো পড়া শেষ। এগুলো নিয়ে মানে কি বলবো, পিএইচডি হয়ে গেছে আমাদের। আমরা এখন চার্জেরও আকার নিয়ে তুলনা করতে পারি, যদি তুমি আমার স্লাইডটা বুঝে থাকো তাহলে, যেটা আমি তোমাকে করে লিখে লিখে পড়ালাম। আমি যদি এখান থেকে স্লাইড ধরে রিডিং যাইতাম, আমার এই ক্লাস শেষ করতে হাইস্ট আধা ঘন্টাও লাগতো না, বিলিভ মি, তুমি নিজেও বুঝতেছো। সো এইভাবে রিডিং গেলে লাভ নাই রে ভাইয়া। এই রিডিং কথাবার্তাগুলো এখন তুমি নিজেই বলতে পারবা। পরমাণুর আকার বলতে আমরা কি বুঝি? নিউক্লিয়াস থেকে সর্বোচ্চ শক্তি স্তরের দূরত্বকে আকার বলতে বুঝি। একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকারটা কি হয়? হ্রাস পায়। উপর থেকে নিচে আসলে কি পারে? গ্রুপের ভিতরে বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ যখন আমরা বাম থেকে ডানে যাচ্ছি তখন আমার কোনো প্রকার নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে না, একই জায়গার ভিতরে একটা করে ইলেকট্রন আর একটা করে প্রোটন বাড়তেছে।
প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন একটা করে প্রোটন বাড়তেছে না? যখন একটা করে ইলেকট্রন আর একটা করে প্রোটন বাড়তেছে তখন অবভিয়াসলি আমরা বুঝতেছি যে যেহেতু একটা করে বাড়তেছে তাই নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসের আকর্ষণটা সর্বোচ্চ শক্তি স্তরের উপরে বাড়তেছে, এই কাহিনী। সো সেই জন্য আর যখন উপর থেকে নিচে আসতেছি তখন সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাটা সমান, কিন্তু নতুন করে একটা শক্তি স্তর যুক্ত হচ্ছে। যেহেতু নতুন করে একটা শক্তি স্তর যুক্ত হচ্ছে তাই খুব সহজেই এখান থেকে কি পাচ্ছি আমরা, তাই খুব সহজেই যেহেতু নতুন করে একটা শক্তি স্তর যুক্ত হচ্ছে তাই খুব সহজেই এখান থেকে আমরা হচ্ছে যে সেই ভ্যালুগুলো পাচ্ছি। কি ভ্যালুগুলো পাচ্ছি আসলে, যে আকারটা বড় হয়ে যাচ্ছে এমন। ওকে, সো এই যে এই কথাগুলো এখানে বলা আছে, সো এটা রিডিং দেওয়ার জিনিস, রিডিং দিয়ে দিবেন আপনারা, ঠিক আছে। নিউক্লিয়াসের গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি পায়, হ্রাস পায়, এই কথাবার্তা বলা। এই যে দেখো উপর থেকে নিচে আসলে আকারটা কি হচ্ছে, বাড়তেছে, বাম থেকে ডানে গেলে আকারটা কি হচ্ছে, ছোট হচ্ছে, এমনভাবে দেওয়া আছে। পরমাণুর আকার তার থেকে বেশি বৃদ্ধি পায়, যে কারণে মৌলের নিচের আকারগুলো বড় হয়। এগুলো কথা বলা শেষ। আয়নীকরণ শক্তি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নিকরণ শক্তি বলে। ও মাই গড, এটা তো আমরা জানি না, এত কঠিন সংজ্ঞা করে ফেলছি না, করাইছি না? সো কেয়ারফুল, ঠিক আছে। এবং আমি বলবো এটা যেহেতু আমাদের ক নাম্বারের ভিতরে আসে, সো তুমি খুব ভালো মতন করে পড়বা, কারণ এটা আমাদের অনেক জরুরি জিনিস, ক নাম্বারের ভিতরে আসে তো। হ্যাঁ, তো যদি তুমি সঠিকটা লিখো তাহলে একেবারে ফুল 1-1 পাওয়া যায়, আর যদি না লিখো তাহলে এটা টিচার ডিপেন্ডেন্ট হয়ে যায় তোমাকে মার্ক দিবে কিনা আসলে। সো কেয়ারফুল আসলে। ওকে, তো এগুলো আমরা বলে ফেলছি, কেন কার আয়নীকরণ শক্তি কম হবে কার আয়নীকরণ শক্তি বেশি হবে, এগুলা বলা শেষ আমাদের আশা করি। ওকে, আচ্ছা, ইলেকট্রন শক্তি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি কি হয়, মুক্ত হয়, দেখো নির্গত হয় বা মুক্ত হয়, তাকে ইলেকট্রন আসক্তি বলে বা ইলেকট্রন অ্যাফিনিটি বলে। এগুলো বলা শেষ আমাদের। দেখো তোমার এখানে আসলে এরকম ভাবে ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে না দেয়ই নাই, যে এই যে তুমি যে হচ্ছে যে ক্যালকুলেশনটা করবা আমি যে তোমাকে দুইজনের ভিতরে বললাম করতে, দেয়ই নাই। এখানে দেখো তোমাকে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে কি বলে, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে, মানে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। পড়াই ফেলছি না? ওকে, ওকে, এবার বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম বলো তো। এটা পর্যায় সারণীতে আমরা করেছি কি করিনি, করাইছি না? ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, গ্রুপ 1 গ্রুপ 2, তারপরে বোরন ফ্যামিলি কই থেকে শুরু হইলো, 13 নম্বর থেকে। 14 নম্বরে কি কার্বন ফ্যামিলি, 15 নম্বর কি নাইট্রোজেনটা নাইট্রোজেন ফ্যামিলি না নিকটোজেন, করাইছি না? 16 নম্বর কি চ্যালকোজেন, 17 নম্বর কি হ্যালোজেন, 18 নম্বর কি নোবেল গ্যাস বা নোবেল গ্রুপ, এইটা। সো দেখো এই যে ক্ষার ধাতু 1 নম্বর গ্রুপে 7টি মৌল আছে, এদেরকে ক্ষার বলা হয়। কারণ কি, কারণ এখানে আমাদের তারা মাটির সাথে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, ক্ষার তৈরি করবে, তাই তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। মৃৎক্ষার ধাতু ক্ষার তৈরি করে, মাটিতেও পাওয়া যায়, দ্যাটস ওয়াই তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। মুদ্রা ধাতু কোনটা ছিল, এই যে কপার, সিলভার, অ্যারাম, করাইছি না বাবা? যদি না বলিস যে না ভাই করার নাই তাহলে বলবো আগের মানে পার্ট 1টা একটু দেখে ফেল, তাহলেই হচ্ছে যে একেবারে টোটাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হ্যালোজেন গ্রুপ কত নাম্বার গ্রুপ, 17 নাম্বার গ্রুপ, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা। তো তুমি যদি একবারে এক্সাক্ট জানতে চাও হচ্ছে ভাই, বুঝছো, তাহলে এই ফ্লোরিনটা কিন্তু আসলে হ্যালোজেন না, মানে সমুদ্রের ভিতরে ফ্লোরিনকে পাওয়া যায় না, ব্রোমিন আয়োডিন অ্যাস্ট্রোজেনকে পাওয়া যায় বাট ফ্লোরিনকে পাওয়া যায় না। বাট স্টিল তোমার হচ্ছে এই পর্যায় পর্যন্ত তুমি মানে যে ক্লাস 9-10 পর্যন্ত এটাকে সহই তুমি বলবা, কোনো প্যারা নাই। ওকে, তারপরে নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ, গ্রুপ 18। ওকে, অবস্থান্তর মৌল, কারা অবস্থান্তর মৌল, ডি ব্লকের যে মৌলগুলো সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। তো এই সংজ্ঞাটা একটু জেনে নিতে হবে আসলে আমাদেরকে। হ্যাঁ, ডি ব্লক মৌলের ভিতরে, ডি ব্লক এটার সংজ্ঞাটা খুব ভালো করে শিখো, সেটা হচ্ছে ডি ব্লক যে মৌলগুলা ছিল, ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে, ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকলেই তাকে আমরা বলে ফেলবো হচ্ছে আমাদের কি, আংশিক পূর্ণ থাকলেই সেটা হবে হচ্ছে আমাদের এই কি বলতো, যে অবস্থান্তর মৌল আংশিক পূর্ণ, পরিপূর্ণ থাকা যাবে না, ফাঁকাও থাকা যাবে না। যেমন স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল, বাট এটা না, কারণ স্ক্যান্ডিয়াম 3+ 3D 0 হয়ে যায়, বুঝছো, 4s 0 হয়ে যায়, 3Dও 0 হয়ে যায়। আবার জিঙ্ক 2+
জিঙ্ক 2+ 4s0 হয়ে যায়, তারপরে 3d10 থাকে। আংশিক পূর্ণ থাকা লাগবে, পরিপূর্ণ থাকা যাবে না, খালিও থাকা যাবে না, এমন আংশিক পূর্ণ থাকা লাগবে, মানে 1 থেকে 9 পর্যন্ত ডি ব্লক থাকবে, কিন্তু মৌলে না, তার সুস্থিত ইলেকট্রন বিন্যাসে কিন্তু, ঠিক আছে। সো স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল কিন্তু না। অবস্থান্তর মৌল যারা, তাদের একটা স্পেশাল ক্রাইটেরিয়া বা স্পেশাল বৈশিষ্ট্য থাকে, যেটা হচ্ছে আমাদের এখানে নাই আসলে, পরবর্তীতে। সো পরবর্তীতে ওটাকে আমরা হচ্ছে দেখব, মানে স্পেশাল ব্লক ওয়াইজ যখন আমরা পড়বো ব্লক ওয়াইজ মৌলগুলোকে। দেখো পর্যায় সারণীর সুবিধা, এটা হচ্ছে তোমাদের ভেরি লাস্ট টপিক এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কি একটা বলতে গেলে বলতে পারো যে খুব গুরুত্বপূর্ণ একটা ঘ নাম্বার কোয়েশ্চেন, যদি তোমার কোয়েশ্চেনটা খুব সহজ হয় তাহলে। হ্যাঁ, কেন ঘ নাম্বার কোয়েশ্চেন বলতেছি, তোমার পর্যায় সারণীর গুরুত্ব বা পর্যায় সারণীর মানে উপকারিতা কি আসলে। পর্যায় সারণীর উপকারিতা হচ্ছে যে তুমি 118টা মৌলকে ডিফারেন্ট ভাবে মনে না রেখে একই গ্রুপের পটাশিয়ামের বৈশিষ্ট্য তুমি যদি জানো তাহলে উপরে সোডিয়ামেরও পারবা, নিচের গুলারও পারবা। ওখানে যদি তুমি নাইট্রোজেনের বৈশিষ্ট্য জানো তাহলে ফসফরাস, আর্সেনিক এদের বৈশিষ্ট্য সম্পর্কেও বলতে পারবা। এই যে সুবিধাটা, একই মৌলের একই গ্রুপে মানে যে মৌলগুলো আছে তাদের সকল বৈশিষ্ট্য যে ভৌত এবং ধর্মাবলী, ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী যে কাছাকাছি, সেটাকেই বলা হচ্ছে এই পর্যায় সারণী। পর্যায় সারণীর সেই হচ্ছে উপকারিতা। তো রসায়ন পাঠের সহজীকরণ এরকমভাবে আমাদেরকে লিখতে হবে যে রসায়ন পাঠ খুব সহজেই, মানে দেখো 944টা ধর্ম আমরা খুব সহজেই মানে মনে রাখতে পারি। ওকে, আচ্ছা, নতুন মৌল আবিষ্কার হলে তার ধর্মটা কিরকম হবে সেই অনুযায়ী সেটা যুক্ত হয়ে যাবে। সো নতুন মৌল আবিষ্কার হলেও কোনো প্যারা নাই আমাদের কাছে। আচ্ছা, গবেষণা ক্ষেত্রে অনেক বেশি উপকার করে সেটা, যে মানে ধরো এখন আমরা জানি না কোথাও একটা কোন মৌল আছে, সো ওই মৌলটার ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী দেখতে পাচ্ছি, সো ধর্মাবলী দেখে কি আমরা ওটাকে কোনো একটা গ্রুপ অনুযায়ী ভাগ করে বসাতে পারি না? তার মানে তখন আমরা বলতে পারি না যে এটা যদি এই মৌল হয় তাহলে তার উপরে এই টেস্টটা খাটতে পারে বা ওই টেস্টটা খাটতে পারে। ওই উপকারিতার কথা এখানে বলতেছে, ঠিক আছে। এই ছিল হচ্ছে পর্যায় সারণীর উপকারিতা। ওকে, সো এখন বিভিন্ন পর্যায়ের একই গ্রুপের মৌলগুলোর বিক্রিয়া যদি দেখো, তাহলে যে এগুলো খুব বেসিক বিক্রিয়া ভাই। হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বিক্রিয়া করে এইচএফ তৈরি করতেছে, ক্লোরিন বিক্রিয়া করে এইচসিএল তৈরি করতেছে, এমন। যদি আমাদের এর সাথে বিক্রিয়া করে, এইচএফ এর সাথে পানির বিক্রিয়া করতেছে, এইচএফ অ্যাকোয়াস সলিউশন তৈরি করতেছে, এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন তৈরি করতেছে, একই কথা, পানির ভিতরে দ্রবীভূত হচ্ছে, এমন। ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোজেন ফ্লোরাইড মানে কি, ক্ষার এবং অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, লবণ তৈরি হবে এবং পানি তৈরি হবে। ওকে, আবার ক্যালসিয়াম কার্বনেট এইচসিএল সেম, লবণ তৈরি হবে, এটা কি একটা ক্ষার, ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করলে কি হয়, প্রশমন বিক্রিয়া। সো লবণ পানি তৈরি হবে এবং কার্বনেট জাতীয় যে ক্ষারগুলো, সেখানে একটা এক্সট্রা প্রোডাক্ট হিসেবে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড, শেষ আমাদের এই জায়গাগুলো। এই বিক্রিয়াটা দেখো সেম, ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস এইচসিএল সেম, দেখো একটা এক্সট্রা প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এই হচ্ছে তোমার এখানকার এই আলোচনা। এর পরের সিকিউ এবং এমসিকিউ কোশ্চেনের কিছু অংশ, যেটা আমরা হচ্ছে যে তোমাদের লিটারালি আলাদা অংশ হিসেবে দিব, লাইক টেস্ট পেপার সলভিং হিসেবে আর কি, ওটা বিষয় যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি যতটুকু পরিমাণে থিওরি অংশটা ছিল সেটা খুব ভালো মতন বুঝতে পারছো। সো এই চ্যাপ্টারটা আসলে আমাদের ডান। হ্যাঁ, তোমাদের এই থিওরি অংশগুলো তো এরকমভাবে শেষ করানো হচ্ছে যে এই কোশ্চেন সলভিং জায়গাগুলো এটা সেপারেটলি থাকবে। এবং আমি পার্সোনালি বলবো তুমি থিওরিটা সলভ করার পরে বা পড়ার পরে বা নোট করার পরে কোশ্চেন সলভটা নিজে চেষ্টা করবা আগে, তারপরে যখন হচ্ছে না তখন তুমি কোশ্চেন সলভিং ক্লাসগুলো দেখবা, ঠিক আছে। সো আশা করি 9-এ থাকার সময় অথবা এখন আমাদের ক্লাস 10-এও শর্ট সিলেবাসের ভিতরে এটা আছে, যেখানেই থাকুক না কেন ভালো মতন যদি কমপ্লিট করো, যেরকমভাবে আমরা পড়লাম পার্ট 1 পার্ট 2 এর ভিতরে, দুইটা পার্টের ভিতরে একটা চ্যাপ্টার শেষ করা হয়েছে। সো এরকমভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টারকে নোট করে পড়তে পারো, ইনশাল্লাহ রসায়নে তুমি 90+ মার্ক ইজিলি গ্র্যাব করতে পারবা, প্র্যাকটিক্যাল সহ। নট লাইক হচ্ছে যে আমি প্র্যাকটিক্যালের মার্কের নিশ্চয়তা দিতেছি, বাট ওখানে 75-এর ভিতরে ইজিলি 70-এর মতন গ্র্যাব করতে পারবা। আর প্র্যাকটিক্যালে তো দেখা যায় যে অ্যাটলিস্ট আমরা যদি ঠিকঠাক মতন প্রিটেন্ড করি 20+ পাবোই। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।